তুমি মানে বিশেষ করে তানিয়া আহমেদ অনেক কিছু থেকে শাওনকে সেই কয়টা দিন খুবই মানে সুরক্ষিত রেখেছে, এটা ব্যাখ্যা কিভাবে? সুরক্ষিত অবশ্যই। আমি তো স্যারকে সেই কথাটা দিয়েছি যে ওকে আমি প্রোটেক্ট করে রাখবো। হুমায়ুন স্যারের সাথে আমার অভিজ্ঞতা কিন্তু এরকম আছে যে আমি কাজ করিনি স্যারের সাথে, কিন্তু অভিমান নিয়ে না। ডাজন্ট ম্যাটার, পৃথিবীতে আল্লাহ তাআলা যদি আমার সাথে থাকে কেউ আমাকে আটকাতে পারবে না। মডেলিং বলো, সে সময় মিউজিক ভিডিও নির্মাণ বলো, কিছু টিভিসির কাজ বলো এবং অভিনয় বলো, তখন কি কনফ্লিক্ট করতো যে কোনটায় আমি আসলে ফোকাসড হব? কাজ তো র্যান্ডমলি আসে, কাজ তো আসলে ধারাবাহিকভাবে এই মাসটা আমি শুধু মডেলিং করব, এই মাসটা আমি অভিনয়, এভাবে তো হয় না। তবে যেটা হয়েছে যে আমার কনফ্লিক্ট করে নাই, মানে একটার সাথে আরেকটার সাথে যখন এক জায়গায় আসছে আমি এভাবে করে দুটার ভিতরে কোনটা বেছে নেবো সেরকম যদি আসতো, ওরকম আমার কখনো হয়নি। আমি খুব সুন্দরভাবে গ্রাফ মেনটেন করতে পারি। এটা আমার জন্য খুব, আমার জীবনের ক্ষেত্রেও মানে আমার যে বাসার যে চলমান আমার বাচ্চারা বা আমি কিন্তু আমার ফ্রেন্ডসদের যে আমরা চক আউট করে যে কিভাবে করব, সারাটা দিন কিভাবে পার হব, সেটার যদি সুন্দর করে তুই গ্রাফ তৈরি করিস তাহলে কিন্তু চলাটা খুব সহজ হয়। তো আমার কাজের ক্ষেত্রটাতে আমি কিন্তু সুন্দর একটা গ্রাফ তৈরি করে নিতাম যে আমি এই 3 দিন শুটিং করব, নাটকের এই শুটিংটা করব, এই নাটকটা আমার জন্য ইম্পর্টেন্ট, এই নাটকটা আমার ভালো, এবং তখন ঠিক করতে পারতাম আমার ওটা থাকতো। এবং তারপরে মনে কর যে আমি মনে করতাম যে আমার ডিরেকশনটা আমি প্যাশনেটলি করি, ওটা কিন্তু আমার একদম অনেক বড় একটা প্যাশন। তো সেটা আমি কাজটা করব, সেই কাজটা আমি কি করতাম, ওই শুটিং যে শেষ হতো বা মাঝে গ্যাপ থাকতো ওই সময় আমি চক আউট করতাম যে আমি কিভাবে ডিরেকশনটা দেব, তারপর এই কাজটা শেষ হয়ে গেলে ওটা করতাম। আমার কখনো ওই তার ভিতরে তো আমার বাচ্চারা ছিলই, আমার পরিবার ছিলই, তো আমার কিন্তু আমি সেভাবে সুন্দর করে ধাপে 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 নিজেকে সেভাবে তৈরি করেছি এবং সেভাবেই চলেছি, গ্রাফটা সুন্দর করে তৈরি করেছি। তুমি খুব স্পষ্টবাদী, এটা সারা বাংলাদেশ এবং দেশের বাইরে বিশ্বজোড়া জানে। এবং সেক্ষেত্রে একটা খুব মুখরোচক কথা আছে যে সাংগঠনিক যে কোনো মিটিংয়ে তোমাকে একটু সামনে এগিয়ে দিত তোমার কলিগরা কোনো কিছু বলার জন্য, বোল্ডলি কোনো কিছু প্রোটেস্ট করার জন্য। ডেফিনেটলি এটা তাদের এগিয়ে দিতে হতো না, আমি স্বেচ্ছায় তাই করতাম। যেটা আমার কথা হলো যে আমি বিষয়টা বুঝতাম আগে, যদি আমি বুঝতাম যে আমরা ঠিক আছি এবং সামনে যিনি আছেন তিনি যেই হন না কেন আমার অনেস্ট ওপিনিয়নটা আমাকে দিতে হবে এবং আমার ওই জায়গাটা বলিষ্ঠভাবে বলতে হবে। আমি বলিষ্ঠভাবেই বলেছি সারা জীবন, এবং এটা শুধুমাত্র মানে আমার সাংগঠনিক ক্ষেত্র আমি বলবো না, এটা আমার ব্যক্তি ক্ষেত্রেও জীবনেও তাই। এবং আমার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের জন্য যেখানে যেখানে দাঁড়ানোর দরকার তারা কিন্তু আমাকে পেয়েছে, এরকম কেউ বলতে পারবে না যে তারা আমাকে পায়নি। যে তানিয়া আপু আমার এত কাছের মানুষ, ওই সময়টা তানিয়া আপুকে আমি বললাম যে আমাকে একটু হেল্প করো বা আমার পাশে এসে দাঁড়াও, তানিয়া আপু পালিয়ে গেছে, নো নেভার। সেখানে আমার হয়তো অনেক ক্ষতি হয়েছে। এরকমও একবার একটা ঘটনা আছে, আমাদের একজন আর্টিস্ট, আমি নাম উল্লেখ করে বলছি না, আমাদের একজন আর্টিস্ট, আমি তখন অ্যাক্টর সিকিউরিটির সদস্য, আমি সদস্য তখন মাত্র কেবল মানে, এবং আমাকে দায়িত্ব দেয়া হলো যে তার একটা বিচার এসছে যে একজন পরিচালক এরকম ঝামেলা করেছে, অফেন্স করেছে তার সাথে, তো তুমি এটা একটু সলভ করো, তুমি কিভাবে কি করবা। তো পরিচালকের ওই সাইড থেকে নানা ধরনের ফোন আসা শুরু করলো, তুই আমাকে সে অমুক সমুক নানা ধরনের কথা বললো। তারপরে আমি আমাকে ম্যানেজ করার জন্য তারপরে কারণ এটা তো এক ধরনের করে নিতে হবে না, এক ধরনের স্ট্যান্ড তো তা আমি তখন যেটা করলাম, আমার সহকর্মী যে তার সাথে আমি আলাদাভাবে বসলাম, ও কিন্তু কারোর সাথে বসতে চায়নি, ও শুধু আমার সাথেই বসতে চেয়েছে, আমাকে ট্রাস্ট করেছে, আমার সাথে বলেছে। এবং কথাগুলো যখন ডিটেইল আমি শুনবার পর আমার মনে হয়েছে যে শি ইজ নট লাইং। এবং একটা মেয়ে কোনো একটা পর্যায়ে এরকম কিছু না হলে পরে সেই মেয়েটা এরকম কথাগুলো বলতে পারে না। সেক্ষেত্রে আমি যেটা করলাম যে আমি একদম আমার ওপিনিয়নটা আমি খুব স্ট্রংলি দিলাম। যদিও যে পরিচালকের কথা বলছি ওনার সাথে আমার সম্পর্ক কিন্তু আমার পারিবারিক সম্পর্ক অনেক স্ট্রং ছিল, তো আমার কাছে মনে হচ্ছে ওটা আসলে ম্যাটার করে না। একটা অন্যায় হয়ে যেতে দিতে পারি না, এটা আমি করতে পারি না, এটা আমার ব্লাড আমাকে বলে না, তুমি সেই ধাতুর না। আমার মানে মুক্তিযোদ্ধা ফ্যামিলির একটা মেয়ে এটা বলে না, মানে সেই পরিবারের আমার তো রাখতে হবে। কিন্তু তোমার তখন ভয় হয়নি যে আমি একটু ব্লকেজের ভিতর পড়তে পারি, একটু গ্রুপিং এর মধ্যে পড়ে যেতে পারি? ডাজন্ট ম্যাটার, পৃথিবীতে আল্লাহ তাআলা যদি আমার সাথে থাকে কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ আমাকে আটকে দিতে পারবে না। আর আমার কাজ যদি অনেস্ট থাকে এবং আমার কাজের প্রতি যদি আমার ডেডিকেশনটা থাকে কেউ আমাকে আটকাতে পারবে না।
আর যেখানে আমার কাজ করবার এরকমও অনেক জায়গায় হয়েছে তানভীর, যে ওই জায়গাটায় মানে আমার কাজ করবার কথা না, মানে আমার হওয়ার কথা না, কিন্তু এমন সিচুয়েশন হয়েছে যে আমাকে নিয়েই কাজটা করতে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকমও হয়েছে বিকজ ওই জায়গাটা আমার এখানে লেখা ছিল। তো আমি ওইটাই বিলিভ করি, যে যতই যা কিছু বলিস না কেন এই জায়গাটা বিলিভ করতেই হবে সবাইকে। কিন্তু আপু এখানে এই সিটে এসে অনেকে বলে গেছেন যে বাংলাদেশে ওই লেখালেখির ভেতরে কেউ থাকে না, পরিচিতির ভেতরেই আসলে কাস্টিংটা হয়। কাস্টিংটা খুব অ্যাপ্রোপ্রিয়েট কাস্টিং বাংলাদেশে হয় না তো, খুবই এখন আমি বলছি চেনা জানা মুখ থেকে হয় না তো। আমি তো সেই গ্রুপিং এর কথা বললামই, ভাই ব্রাদার। ইট ইজ লাইক একটা চরিত্র, আমি যখন যদি অনেস্ট থাকি, আমার একটা চরিত্রের ক্ষেত্রে আমার এমন একটা মানুষকে পছন্দ করতে হবে যে মানুষটাকে আমি পছন্দ করি না, অ্যাজ আ হিউম্যান বিং পছন্দ করি না। বাট কাস্টিং তো হিউম্যান বিংকে নিয়ে না, কাস্টিং তো আমার আর্টিস্টকে নিয়ে। তো আমার কথা হলো সেই জায়গাটাতে আমাকে মানে খুব স্ট্রিক্ট থাকতে হবে। আমাদের এখানে প্রথমত যেটা হচ্ছে প্রোডিউসারদের ব্যাপারে, মানে যারা প্রোডিউসারের ব্যাপারে ডিরেক্টররা খুব নাজুক থাকে। ভাই স্যার আপনি যেটা বলেন ওটা করলে হবে না, তো ক্যারেক্টারে আমার অমুককেই লাগবে, এই ক্যারেক্টারে আমার অমুককেই প্রয়োজন। সেই জায়গাটা যদি আমরা মানে স্ট্রিক্টলি থাকতে পারি বা জায়গাটা স্টিক করে থাকতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে এই যে কথাগুলো বলছিস এই কথাগুলো আসলে থাকে না। আপু হুমায়ূন আহমেদের সাথে দীর্ঘদিন তুমি খুব দারুণ দারুণ কিছু কাজ আমরা পেয়েছি, এবং এখানেও জনশ্রুত আছে যে মেহের আফরোজ শাওনের সাথে অনেক অভিনেত্রী সম্পর্ক টেকেনি, অন দ্য সেট বলি বা ওই এনভায়রনমেন্ট বলি। আফসানা মিমি এখানে এসে বলে গেছেন অভিমান পর্ব চলে গেছে, বেরিয়ে আসছে। মৌ আছে, আরও কয়েকজনের নাম বিভিন্ন বিক্ষিপ্তভাবে আমরা শুনি, অভিনেতা অভিনেত্রীদের একটা অভিমান পর্ব। তোমার সাথে কখনো এই বিষয়টা হয়নি, এটার ক্যারিশমাটা কি? তুমি একই সাথে হুমায়ূন আহমেদ এবং মেহের আফরোজ শাওনের খুব আস্থার জায়গা তৈরি করেছো, কেন এবং কিভাবে? এবং এটা কি অনেকে ঈর্ষাভাবে দেখে? আচ্ছা ঠিক আছে, আমি খুব সিম্পল থেকেছি। আই অলওয়েজ ট্রাই টু বি সিম্পল, স্ট্রেইট, অনেস্ট। ওটার ভিতরে আমার কোনো ভনিতা ছিল না, আমি কাউকে ডিঙিয়ে কোনো কিছু করিনি কখনো। একদম খুব অনেস্টলি যদি আমাকে বলিস, আমি তোর সাথে আমার পরিচয় হয়েছে, তোর ওয়াইফের সাথে আমার পরিচয় হয়েছে, তোকে ডিঙিয়ে গিয়ে তোর ওয়াইফের সাথে আমি অহেতুক কোনো কিছু করব না। আবার তোকে দিয়ে আমার কাজ হবে, তোর ওয়াইফকে আমি চিনি ভালো মতো, সেই জায়গাটায় আমি আবার তোর ওয়াইফকে ডিঙিয়ে তোর সাথে পর্যন্ত আমি ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় অভিমান পর্বের যে কথাটা বললি, জিনিসগুলো হয় কি নিজেকে কি বলবো, নিজেকে কিভাবে তুই একটা জায়গায় ঠিক রাখবি। যদি কাজ না করবে, আমি কিন্তু হুমায়ূন স্যারের সাথে আমার অভিজ্ঞতা কিন্তু এরকম আছে যে আমি কাজ করিনি স্যারের সাথে, কিন্তু অভিমান নিয়ে না, আচ্ছা রেসপেক্টফুলি আমি বলেছি যে না। স্যারকে কিন্তু না বলাটা ডিফিকাল্ট ছিল, স্যারকে না কেউ বললে পরে তাকে নিয়ে নাকি স্যার কখনোই কাজ করে না, কিন্তু প্রথম কাজটাই আমি কিন্তু স্যারকে না করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে প্রবাবলি ওটা ছিল, নামটা এখন ঠিক মনে নেই, একটা ফিল্মে, যেটা পরে আমাদের একজন সিনিয়র আর্টিস্ট, সিনিয়র আপা করেছেন। আমি স্যারকে তখন খুব সুন্দর করে স্যারকে আমি বললাম, স্যার আপনার সাথে আমি 5 মিনিট কথা বলবো। তখন বললেন যে হ্যাঁ বলো। তো আমি বললাম যে স্যার আমার জীবনের প্রথম ভালো লাগা যদি বলেন, যে ভালো লাগার সৃষ্টি হয় একটা মানুষের মনের ভেতরে, সেই ভালো লাগার সৃষ্টি হয়েছে আপনার উপন্যাস পড়ে। আমি যখন আপনার এখানে কাজ করতে এসেছি, প্রথম নাটক যখন করতে এসেছি, সেই ভালো লাগাটা আমার কাজ করেছে আপনার আগের নাটকগুলো দেখে। ভালো লাগাটার পর্যায়টা এতটাই বেশি যে আমার কাছে মনে হয়েছে যে আপনার সাথে যে কাজটা আমি করতে যাব সেটা মন থেকে অসম্ভব ভালো লাগতে হবে, না হলে আপনার সাথে প্রথম একটা কাজ আমি ফিল্মে আমি করতে চাই না। আমার কাছে এই জায়গাটায় আমার নিজের কাছে ভালো লাগছে। প্রথম মিটিং এ বলা যায়, মানে বলতে পারলাম, আমি বলেছি। দারুণ দারুণ। কিন্তু ধরো কিছু নিন্দুক, এটা মেহের আফরোজ শাওনকেও আমি এখানে বসে বলেছি, তো আজকে তোমার থেকে শুনতে চাই। কিছু জায়গায় বলা হয় যে মেহের আফরোজ শাওনের কিছু অন্যায়কে তুমি খুব সাপোর্ট দিয়েছো, কিছু জায়গায় খুব প্রোটেস্ট করেছো, যে জায়গায় অন্যরা হয়তো আমি কোনো প্রোটেস্ট শাওনের শত্রুরা খুব ঢাল হিসেবে তোমাকে না আমি কোনো প্রোটেস্ট কোনো কিছু করিনি। আমাকে স্যার যখন চলে যাবার আগে লাস্ট যেদিন আমরা মিটিং করলাম বা লাস্ট একসাথে ছিলাম, স্যার শুধু একটা কথা বলেছিলেন, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই তানি আলাদাভাবে। জি আচ্ছা। আমি বললাম জি স্যার, আমি অবশ্যই বলবো। স্যারের কাছে গেলাম, স্যার তখন খুব অসুস্থ, বেশ অসুস্থ, তারপরে তো যে আর ফিরে আসলেন না। খুব মজাটা যে হলো, সবাই স্যার অনেক ফান করে আমাদের অনেক মজা করে, উনি তো অ্যাক্টিং করে দেখালেন। বলে তোমার সাথে আমি 2 মিনিট কথা বলতে চাই। আমি যখন ওনার সাথে আলাদা হয়ে বসেছি, তখন বলছে তানি আমি তোমার সাথে শুধু একটা কথা আমি রিকোয়েস্ট করতে চাই, আমি জানি যে আমি হয়তো থাকবো না, কিন্তু আমি যখন থাকবো না আর কেউ, মানে কুসুম ডাকতেন তো, ওই যে কুসুমের পাশে না থাকুক, তো
তুমি কুসুমের পাশে থেকো। আচ্ছা। আমি বলছি স্যার আমি ওর পাশে থাকবো, আপনি কোনো ভয় পাবেন না কখনো, আমি ওর পাশে আছি। আমি ওনার দেয়া কথাটা, ওনাকে দেয়া কথাটা আমি কিন্তু রেখেছি। আমি নীরবে থেকেছি, আমি কখনো কোনো শব্দ ওই স্যারের ওই সময়ে যা যুদ্ধ গেছে, যা কিছু গেছে, আমার কোনো ইন্টারভিউ, আমার কোনো কিছু, আমি কাউকে কোনো কিছু দেইনি, বাট আমি ওর পাশে একদম স্টিল দাঁড়িয়েছিলাম। স্যারকে আমি বলেছি ওর পাশে দাঁড়িয়ে থাকবো, ওর পাশে থাকবো, আমি ওর পাশেই ছিলাম। এবং যে কারণে শাওনের পরিবার বা শাওনের পুরো যারা যারা আছেন প্রত্যেকেই আমাকে সেইভাবেই, মানে ওইভাবেই আমাকে দেখেন। আচ্ছা। ইট ইজ লাইক আমি কিন্তু শাওনকে বলি নাই বা শাওনকে নিয়ে ওনাদেরকে এই আপনারা এটা কেন করছেন, এটা এরকম নেভার, আই ডিড নাথিং। তার মানে মৃত্যুর পর সেটা কবর দেওয়া হোক বা অন্যান্য যে গণমাধ্যমের সাথে যে ডিলটা, ওই সময় তো তোমার একটা কঠিন সময় গিয়েছে, মানে ওই অনেক কঠিন সময় গেছে। এবং আমি পাশে থেকে, ওর পাশে থাকা, একদম এয়ারপোর্ট থেকে, একদম এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জ থেকে শুরু করে একদম পুরো জায়গা, পুরো সময়টা ওর পাশে আমি ছিলাম। ওকে ধরে আই ওয়াজ জাস্ট হোল্ডিং হার, এবং আমি ওকে ধরে ওর পাশে ছিলাম যে আমি আছি, ডোন্ট ওয়ারি, আমি তোর পাশে আছি। কে কি করছে, কোথায় কি করছে, ও অনেক কিছু, মানে যা হয় ওই সময়টাতে তো অনেক কিছু গেছে। ও শুধু যখনই চোখ খুলে তাকিয়েছে আমাকে দেখেছে, চোখ খুলে তাকিয়েছে আমাকে দেখেছে, আই ওয়াজ দেয়ার, একদম যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো সমস্ত কিছু। সব সময় কিন্তু মানে তোর সরব সম্মতির বা সরব চিৎকার করে বারবার বলবার প্রয়োজন হয় না ভালোবাসি ভালোবাসি। নীরবেও তুই বলতে পারিস ভালোবাসি, নীরবেও তুই বলতে পারিস পাশে আছি। এটা অনেক 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 গণমাধ্যমের রিপোর্টাররা পর্যন্ত বলেছে যে তুমি, মানে বিশেষ করে তানিয়া আহমেদ, অনেক কিছু থেকে শাওনকে সেই কয়টা দিন খুবই মানে সুরক্ষিত রেখেছে। এটা ব্যাখ্যা সুরক্ষিত অবশ্যই। আমি তো স্যারকে সেই কথাটা দিয়েছি যে ওকে আমি প্রোটেক্ট করে রাখবো, আই উইল বি দেয়ার ফর হার। এখন মনে কর ওখানে তুই যদি গেছিস ইন্টারভিউ করতে, তোর সাথে আমার যে সম্পর্কটা, আমি যদি বলি যে তানভীর ওকে অনেক মেন্টাল প্রেশার দিস না, তুই কি আমার কথা শুনবি না? আমি খুব নীরবে আস্তে করে বলেছি, কিন্তু শাওন হয়তো সেটা জানে না, আর সেটা নিয়ে আমি বলবারও দরকার মনে করি না। একটা মানুষকে উপকার করলে বারবার বলতে হয় না তোমার এই উপকারটা আমি করেছি, তোমার এই উপকারটা তো আমি করেছি। আজকে আই ডোন্ট ডু দ্যাট। আজকে যখন তুই জিজ্ঞেস করছিস যে তানিয়াপু তোমার দ্বারা কারো উপকার হয়েছে, এরকম কিন্তু অনেকেই আছে, আমি এটা বলতে চাইনি বলেই কিন্তু আসলে বলিনি। আমি হাতে ধরে এরকম একদম নাম ধরে ধরে আমি বলতে পারবো, বাট আমি বলতে চাই না। আমি বলতে চাই না, কারণ সেই মানুষগুলো তাদের যোগ্যতায়, ডেফিনেটলি তাদের একটা যোগ্যতা আছে, এবং আমি আমার ভালোবাসায় এবং আমার ভালোবাসা বা আমার সাপোর্টটা সেই মানুষগুলার মানে ছায়ার মতো তাদের হয়তো সাহায্য করেছে, কিন্তু তাদের নিজেদের গুণেই তারা এগিয়েছে। তা আমি ওটা বলে তাদেরকে আসলে আমার কাছে মনে হয় না যে ওটা বলবার প্রয়োজন আছে।